ওকে ফাইন, শুরু করছি, দেখতে থাকো। ফার্স্টে পেনটা একটু সিলেক্ট করে নেওয়া যাক। রাইট, ইয়েস। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, ফার্স্ট আমরা যেটা দিয়ে শুরু করছি কোয়েশ্চেন, ফ্লুরোসেন্ট। তো এটা দিয়ে আমি শুরু করছি। কী চেয়েছে? নিয়ারেস্ট মিনিং। তাহলে ফ্লুরোসেন্ট শব্দটাকে নিয়ে যখন আলোচনা করছি, আমরা প্রায় সবাই জানি, খুবই পরিচিত এবং জনপ্রিয় শব্দ, সুতরাং এটা নিয়ে আমাদের খুব একটা সমস্যা হবে না, সেটাও আমি জানি। তবু তোমার থেকে শুনে ফ্লুরোসেন্ট কথাটা ইউজ করেছে, অ্যাডজেক্টিভ। বরং আমি অনেক বেশি ইম্পর্টেন্স দেবো এই শব্দটার, যেটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। আমি প্রায় দেখি এই শব্দটাকে যেভাবে আসতে, শব্দটা অ্যাডজেক্টিভ, বুঝতেই পারছি, তার কারণ এখানে ইএনটি রয়েছে। এর চেয়েও বড় কথা, আমি যখন শব্দটা পাচ্ছি এটা আরও ইম্পর্টেন্ট কেন, আমি বলেছি এসপিএল ডট বলে লিখে রাখবে, ফর দ্য সেক অফ স্পেলিং। অর্থাৎ যখনই স্পেলিং রিলেটেড কিছু আসবে এটা খেয়াল করবে, এভাবে আমরা লিখে রাখবো। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, আমরা যে কথাটা বললাম, এইমাত্র আমি বললাম ফ্লুরোসেন্ট, এই কথাটাও ঠিক নয়, কথাটা ফ্লুরেসেন্ট, রাইট? ফ্লোরেসেন্ট এরকমভাবে উচ্চারণ হয়, RESCENT। এবং সবচেয়ে বড় কথা, এখানে ও সাইলেন্ট থাকে। তো এই ব্যাপারগুলো একটু যদি ফ্যাক্টরগুলো মাথায় রেখে দেওয়া যায়, যেটার কথা আমি বললাম, রাইট? ফ্লুরেসেন্ট এটা স্পেলিংয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট দ্যান মিনিং, অর্থাৎ আমাদের সিনোনিমসের জন্য ততটা ইম্পর্টেন্ট নয়। ফ্লুরেসেন্ট কোনটা নেব? ইলাবোরেট, ফ্লাওয়ারি, পারফিউমড, গ্লোয়িং। কোনটা পরিষ্কার বোঝা যাচ্ছে? চট করে অ্যান্সারটা নিয়ে নেবো তোমাদের। হ্যাঁ, গ্লোয়িং হতে বাধ্য। ফ্লুরোসেন্ট কথাটার মানে কি আমরা প্রায় জানি, ফ্লুরোসেন্ট ল্যাম্প, ফ্লুরোসেন্ট ইঙ্ক, দ্য ম্যাপ ইজ পয়েন্টেড আউট। ধরো আমি আমি ভেবে যদি বলি, এ থিন fluorescent line marks out the area in the map। আশা করি বুঝতে পারছো, লেখাটা ছোট হলেও একটু বড় করে নেবে। A thin fluorescent line marks out the area in the map। তাহলে এখানে ফ্লুরোসেন্ট লাইন মানে হচ্ছে ওই যেটা ওভার ব্রাইট, যেটা দূর থেকে দেখা যায়, দ্যাট ইজ কল ফ্লুরোসেন্ট। তাহলে ফ্লুরোসেন্ট ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা প্রথমে বলবে। আর ইলাবোরেট মিনিং তোমরা জানো, ঠিক আছে, দেখে নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্লুরোসেন্ট কথাটা যদিও দূর থেকে যেটা উজ্জ্বল দেখায় সেটা নিয়ে আরও ওয়ার্ড আমরা কালচার করেছি, দূর থেকে চকচক করে, এক্স্যাক্টলি সো ফ্লুরোসেন্টও তাই। ফ্লুরোসেন্ট কথাটা এটার উপরেই জোরটা দেয় মূলত, ঠিক আছে? মনে পড়ছে শব্দগুলো? ওভার ব্রাইট, যেটা জল জল করে, হ্যাঁ 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 হ্যাঁ, এক্স্যাক্টলি সো, ওটাই হচ্ছে ফ্লুরোসেন্ট। অর্থাৎ সোজা কথায় গ্লোয়িং, ব্রাইট, শাইনিং, এই ব্যাপারগুলোই ফ্লুরোসেন্টের সঙ্গে অনেক বেশি যায়, ঠিক আছে? আশা করি খুব একটা প্রবলেম হবে না শব্দটা নিয়ে। ইলাবোরেট মানে জানি, ইলাবোরেট কথাটার মানে হচ্ছে হুইচ ইজ উইথ মাচ এক্সপ্লানেশন, অনেকটা বড় করে ব্যাখ্যা যেগুলো করা হয়, বা যে কোনো জিনিস যখন একটু আমরা ইলাবোরেটলি বলি, অর্থাৎ এনলার্জড ফর্মে দেখানো হয়, সেটাকে বলি বিশদে। ইলাবোরেট কথাটা অনেক বেটার হয় যদি আমরা নিজের মতো করে এভাবে লিখি, মানে সোজা কথায় এক্সপ্রেসড ইন ডিটেলস এরকম যদি বলি, তাহলে এটা বেটার হয়। দ্যাট ইজ ইলাবোরেট, রাইট? তাহলে ফ্লাওয়ারি বুঝতেই পারছি, তো ফ্লাওয়ার থেকে ফ্লাওয়ারি কথাটা এসে পারফিউম, প্রত্যেকটা ক্লিয়ার। দেখে নাও, আশা করি কোনো সমস্যা হবে না। আমরা পরের ওয়ার্ডটায় যাব, দ্যাট ইজ গ্রেসফুল। তো গ্রেসফুল কথাটা যখন বলা হচ্ছে, শব্দটার মধ্যেই এমন একটা বিষয় রয়েছে যে ফুল, তো ফুল মানেই হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা নিয়ে আর বলার কিছুই নেই। এবার দ্বিতীয় বিষয় হচ্ছে, গ্রেস কথাটা থেকে এসছে, তাহলে GRACE, গ্রেস।
তাহলে এই গ্রেস থেকে গ্রেসফুল। তো গ্রেস কথাটার প্র্যাকটিক্যালি আমরা দুভাবে মিনিংটাকে নেব, রাইট? একটা গ্রেস বলতে আমরা যেটা বুঝি দ্যাট ইজ আ কাইন্ড অফ কী বলবো, আ কাইন্ডনেস বলা যেতে পারে। ঠিক কাইন্ডনেসও কথাটা ঠিক নয়। গ্রেস, ধরো আমি যদি এভাবে বলি যে কনসিডারিং ইন নেচার, দ্যাট ইজ কল্ড গ্রেস। ধরো ব্যাপারটা কি বলছি এখানে, এই যে মার্সি, খানিকটা ওই একটু ক্ষমা ঘেন্না করে নেওয়া, দ্যাট ইজ কল্ড গ্রেস। কীরকম ব্যাপার এটা একটা অর্থে, কীরকম, যেমন হি হ্যাজ টেকেন ইট উইথ গ্রেস, সেই ব্যাপারটাকে একটু গ্রেস দিয়ে দেখেছে। মানে চলো কেউ এই যে খাতা যখন দেখা হয় আমরা জানি যে এই গ্রেস মার্কস কথাটা আছে, খুব পরিচিত, নিশ্চয়ই আমরা সেটা বুঝিও। পরীক্ষাতে এই বিষয়টা প্রায় ব্যবহার করা হয় যে এই ক্যান্ডিডেট এত পেয়েছে, একে 2 কি 3 নাম্বার গ্রেস দিয়ে পাশ করিয়ে দেওয়া হয়েছে, রাইট? কারো কোনো একটা ইস্যু আছে, সামবডি হ্যাজ গিভেন আ প্রেয়ার টু দ্য অথরিটি, তো সেখানে কি বলা হচ্ছে যে অথরিটি হ্যাজ টেকেন ইট উইথ গ্রেস। চলো এটাকে তারা কনসিডার করে দেখছেন, এটাকে হয়তো গ্র্যান্ট করা হবে। গ্রেসের আরেকটা মিনিং তোমরা জানো, যেটা পপুলার মিনিং, সেখানে গ্রেস কথাটার মানে হচ্ছে প্র্যাকটিক্যালি এলিগেন্স, সেখানে গ্রেস কথাটার মানে গ্ল্যামার, রাইট? আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এখানে গ্রেস ব্যাপারটা বিউটি, গ্ল্যামার, এলিগেন্স, দ্যাট ইজ কল্ড গ্রেস। তাহলে গ্রেস দু অর্থে হয়। আমি গ্রেস কথাটার অরিজিনাল মিনিংটা নিয়ে কালচার করছি। এখানে যে কথাটা আমি আলোচনা করছি গ্রেস, সেই গ্রেসটার পার্টস অফ স্পিচ কি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, দ্যাট ইজ নাউন। তো এই নাউন থেকে আমরা ফুল অ্যাড করলাম গ্রেসফুল, রাইট? খেয়াল রাখবে গ্রেসিয়াস, রাইট? তো কথাটা সেভাবেও লেখা যায়, অর্থাৎ এটার আরেকটা অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে গ্রেসিয়াস। আশা করি এটা তোমরা জানো, বলার কিছু নেই। গ্ল্যামার, এলিগেন্ট, ELEGNC, এলিগেন্স, এলিগ্যান্ট অ্যাডজেক্টিভ, এলিগেন্স নাউন। দেখে নেবে, আশা করি ঠিক আছে, তোমাদের বুঝতে করার সমস্যা হবে না। চলো আমরা প্রত্যেকটা শব্দ দেখে নিচ্ছি। এলিগেন্স, এখানে এলিগ্যান্ট কথাটা দেওয়াই রয়েছে, ডেঞ্জারাস, প্লিজেন্ট, ফ্রেন্ডলি। তো আর বলার অপেক্ষা রাখে না, আমি যখন গ্রেসফুল কথাটা বলছি এখানে কি বলতে চাইছি, অ্যান্সার মাস্ট বি এলিগেন্ট। আবার বলছি, দেখে নাও যারা যারা আছো, কুন্তল, সৌত্রিক, মৌ, বাকি যারা যারা আছো দেখে নাও। আর তো কেউ নেই ইনফ্যাক্ট, দেখে নাও একটু শর্ট করে। ফাইন, কোনো অসুবিধা তোমাদের নেই। পরেরটায় চলে যাচ্ছি, ডেঞ্জারাস, প্লিজেন্ট, ফ্রেন্ডলি। আমাদের আরও 3টে ওয়ার্ড রয়েছে, প্রত্যেকটার মানে আমরা জানি। চলে যাব পরের শব্দে, অ্যাবান্ডেন্ট, রাইট? তো অ্যাবান্ডেন্ট শব্দটার অর্থ মোটামুটি আমাদের পরিচিত। অ্যাবান্ডন কথাটা, রাইট? অ্যাবান্ডন কথাটা ভার্ব, এটা নিয়ে আমাদের খুব একটা অসুবিধা হওয়ার কথা না, রাইট? এবার এখানে যেভাবে ব্যবহার হয়েছে তাতে অ্যাবান্ডেন্ট কথাটা অ্যাডজেক্টিভ হিসেবেও থাকতে পারে। আচ্ছা, অ্যাবান্ডন ভার্ব মানে কি? পরিত্যাগ করা, কোনো জিনিসকে পরিত্যক্ত করে চলে যাওয়া, ছেড়ে চলে যাওয়া, রাইট? তার মানে এটার সমগোত্রীয় শব্দের একটা ভালো ক্লাবিং আপ আমাদের করা আছে। একটা উই হ্যাভ আ গুড লিস্ট অফ অল দি সিনোনিমাস ওয়ার্ডস দ্যাট গোজ অ্যাবডিকেট, অ্যাবডিকেট করার একটা ভালো অন্য অর্থ আছে যদিও, অ্যাবডিকেশন বা অ্যাবডিকেট মানে সেখানে পরিত্যক্ত করা, মানে এই যে কাউকে অ্যাবডিকেট করছি, সিংহাসনচ্যুত করছি, ঠিক আছে, এটাকেও আবার অ্যাবডিকেট বলা হচ্ছে, মানে তাকে তার পথ থেকে সরিয়ে দিচ্ছি। আমি ব্যাপারটা বোঝাতে পারছি কি বলতে চাইছি? তো সেটাকেও কিন্তু অ্যাবডিকেট বলা হয়। তো একটু খেয়াল রাখবে, আশা করব আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। তো অসুবিধা নেই, সেন্টেন্সটা এই ওয়ার্ডটা চলতেই পারে। তাহলে অ্যাবান্ডেন্ট শব্দটা আছে, তো অ্যাবান্ডেন্ট শব্দের সিনোনিম কোথায় আছে? কন্টিনিউড, অ্যাডপ্টেড, বলো একটু, ইনিশিয়েটেড, ডিজার্টেড, কোনটা নেব? রাইট, ডিজার্টেড হতে বাধ্য।
ডেজার্ট করা মানে পরিত্যক্ত ঘোষণা করা। ডেজার্ট কথাটার নাউন ফর্ম কি আমরা জানি, মরুভূমি, কিন্তু ডেজার্ট কথাটা যেই ভার্ব হিসেবে আসছে তখন তার মানে হচ্ছে পরিত্যক্ত ঘোষণা করা, রাইট? ধরো এবার একটা মজার ব্যাপার আছে, আলোচনা প্রসঙ্গে একটু বলে রাখি। অ্যাবান্ডেন্ট অ্যান্ড ডেজার্টের মধ্যে একটা ছোট তফাৎ। ইউজুয়ালি হিউম্যান বিংয়ের সঙ্গে অ্যাবান্ডেন্ট কথাটা আসে না। ধরো কথা আমি যদি এভাবে একটা সেন্টেন্সকে সাজাই যে their children have deserted their children have deserted their parents। এই যে তাদের সন্তান তাদেরকে ত্যাগ করেছে, ডেজার্ট করেছে, এই যে কথাটা যখন বলা হচ্ছে, আশা করছি আমি যেটা বলতে পারছি ক্লিয়ার হয়েছে। এটা মানুষের সম্পর্কে বলা হয়েছে, রাইট? তাকে ছেড়ে চলে গেছে, মানে এখানে হচ্ছে মানে লিভিং বিংয়ের সঙ্গে রয়েছে। একই সঙ্গে অ্যাবান্ডন যখন ধরো আমি বলছি যে the match or the meeting, যা খুশি বলতে পারো, রাইট, has been abandoned for some unknown causes। এই যখন বলছি দ্য ম্যাচ অর দ্য মিটিং হ্যাজ বিন অ্যাবান্ডেন্ড ফর সাম আননোন কজেস, কোনো অজানা কারণে মিটিংটা বা ম্যাচটা পরিত্যক্ত ঘোষিত হয়েছে। তাহলে এখানে আমি দুটো জায়গায় দুটো রকমের ব্যবহার দেখতে পাচ্ছি এবং দু রকমের ব্যবহারই আমার কাছে খুব স্পষ্ট। আমরা যখন এই ব্যবহারটা পেলাম, আমি এটাকে এ ধরছি আর এটাকে আমি বি ধরছি, তাহলে একটা লিভিংয়ের সঙ্গে ইউজ হচ্ছে, পরিষ্কার ব্যাপার, আরেকটা নন লিভিংয়ের সঙ্গে ইউজ হচ্ছে। এবার আমার বক্তব্য হচ্ছে এই যে বলছে দ্য মিটিং হ্যাজ বিন ডেজার্টেড বা দ্য ম্যাচ হ্যাজ বিন ডেজার্টেড, কথাটা কিন্তু ইউজ হয় না, ঠান্ডা মাথায় বুঝবে। অর্থাৎ ডেজার্ট কথাটা এই নন লিভিংয়ের সঙ্গে খুব একটা ভালো যাচ্ছে না। আমি ক্লিয়ার করতে পারছি? আবার অ্যাবান্ডেন্ট কথাটা যেমন, এই যে অ্যাবান্ডেন্ট কথাটা একটা মজা আছে। উল্টো দিক দিয়ে যদি ধরি, অ্যাবান্ডেন্ট কথাটা কিন্তু হিউম্যান বিংয়ের সঙ্গে একেবারে যায় না, সেটা বলা যাবে না, মাঝে মাঝে যায়। অর্থাৎ এই দুটোর পার্থক্য আমাদের কাছে ক্লিয়ার করতে হবে। এবং আরও বিষয় যেটা তোমার একটু বলে রাখা প্রয়োজন, দ্য চিলড্রেন হ্যাভ ডেজার্টেড, কথাটা বললাম তো, তাহলে এখানে ডেজার্টেড বলতে ধরো কথা বলছি, আমি তোমাকে আরেকটা যদি অপশান দিই, ধরো যদি বলি এই যে কল অফ, রাইট? তাহলে এই যে কল অফ কথাটা দিচ্ছি, তাহলে এটা কি কোনটার ক্ষেত্রে যায়? অর্থাৎ সোজা কথায় আমি যদি বলি এটা কি ফার্স্ট কেস, অর্থাৎ এতে ইউজ করতে পারবো, দ্য চিলড্রেন হ্যাভ কল্ড অফ দেয়ার প্যারেন্টস, হবে কি? এক্স্যাক্টলি সো। তার মানে আমি পরিষ্কার বুঝতে পারছি, অর্থাৎ আমি এই যে ডেজার্টেড কথাটা বলতে কল্ড অফও বোঝায়, অ্যানাল্ড বোঝায়, রিসাইন্ড বোঝায়, অ্যাব্রোগেটেড বোঝায়, অর্থাৎ যেখানে এই যে হিন্দিতে বলে রদ্দ কর গিয়ে গে, ওই তখনই এই জাতীয় কথা যখন বলছি, এটাকে বন্ধ করা হয়েছে, ক্যান্সেলড করা হয়েছে, এই সেন্সে যখন বলছি পোস্টপন্ড করা হয়েছে, তখন কিন্তু অ্যাবান্ডেন্ট কথাটা বেটার যাবে, নট ডেজার্টেড। তো এই বিষয়গুলো আমাদের একটু ধরে নিতে হচ্ছে। তার মানে কল্ড অফ কথাটা কোথায় যাচ্ছে? নন লিভিংয়ের কেসে অনেক বেটার যাচ্ছে। আমি ব্যাপারটা বোঝাতে পারছি কি? দেখে নাও, কোনো সমস্যা হলে বলবে আর লিখে নেবে যেগুলো লেখাচ্ছি, যদিও তোমাদের কাছে থাকবে তবু নিজের লেখা যেন থাকে। কন্টিনিউড, অ্যাডপ্টেড, ইনিশিয়েটেড, প্রত্যেকটাই জানি। অ্যাডপ্টেড মানেটা তোমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। ডিওপিটি আছে, খেয়াল রাখবে, দ্যাট ইজ অ্যাডপ্টেড।
অ্যাডপ্ট করা মানে হচ্ছে সোজা কথায় দ্যাট ইজ টু রিসিভ, ঠিক আছে, নেওয়া, অ্যাকসেপ্ট করা, অ্যাডপ্ট করা, আমি নিলাম। এই যে দত্তক নেওয়া, যেমন বলি অ্যাডপ্টেড, তুমি কিছু একটা শেখালে, আমি শিখলাম, এই যে আয়ত্ত করলাম, দ্যাট ইজ কল অ্যাডপ্টেড, রাইট? আই হ্যাভ অ্যাডপ্টেড দ্য নিউ টেকনোলজি, নতুন টেকনোলজিটাকে আমি বেশ শিখে ফেলেছি, এই যে নিয়ে নিয়েছি, রাইট? চলো, অ্যাডভান্টেজ, সেখান থেকে কথাটা আছে অ্যাডভান্টেজিয়াস। আমাদের কাছে আশা করি বিষয়টার পার্টস অফ স্পিচ ক্লিয়ার। ওইউএস আছে, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ হতে বাধ্য, রাইট? অ্যাডভান্টেজ থেকে অ্যাডভান্টেজিয়াস, রাইট? তাহলে অ্যাডভান্টেজিয়াস কথা যখন বলছি, সুবিধাজনক, এরকম একটা ব্যাপার রয়েছে। অ্যান্সার কোনটা হবে আশা করি ক্লিয়ার থাকবে। কোনটা অ্যান্সার নেব বলো? আনলাকি, অ্যাডভার্স, ফেভারেবল, ক্রুশিয়াল, উইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার? ফেভারেবল, চোখ কান বুঝে ফেভারেবল অ্যান্সার, কোন তলে 100% কারেক্ট। আচ্ছা, এই যে আমরা যে প্রায় বাংলায় বলে থাকি অনুকূল, প্রতিকূল কথাগুলো বলে থাকি, তো অ্যাডভান্টেজিয়াস তার মানে এই যে বলছি সুবিধাজনক অবস্থান, তাহলে ফেভারেবল মাস্ট বি সিনোনিম। দেখে নাও কোনো অসুবিধা আছে কি না বলবে। অ্যাডভান্টেজিয়াস দ্যাট ইজ ফেভারেবল, দ্যাট ইজ হাজার একটা বিষয়ে লেখা যায়, সুইটেবল, এরকম ব্যাপারগুলোকে লেখা যেতে পারে। দ্যাট গোজ ফর আস, ঠিক আছে, দ্যাট ইজ ইন টিউন উইথ আস, আমাদের পক্ষে যাচ্ছে ব্যাপারটা, সেটাকে আমরা বলি অ্যাডভান্টেজিয়াস, রাইট? হি ইজ, ধরো আমি যদি বলি ডোনাল্ড ট্রাম্প ইজ অ্যান অ্যাডভান্টেজিয়াস পজিশন, ঠিক আছে, এই যখন বলছি কোনো একটা কথা, ধরো আমরা ইলেকশনের আগে যদি এই কথাটা বলতাম, তার মানে তিনি একটা সুবিধাজনক অবস্থানে আছেন, এরভাবে আমরা কথাটাকে বোঝাতে পারি। তাহলে এটা যদি হয়, তাহলে এটার উল্টোটা হচ্ছে, অর্থাৎ আমি অ্যান্টনিমের কথা যদি ভাবি, তাহলে দেখব রাইট, অ্যাডভার্স হচ্ছে তার অ্যান্টনিম, প্রতিকূল, যেটা আমার বিরুদ্ধে যাচ্ছে, দ্যাট ইজ কল অ্যাডভার্স, রাইট? হি ইজ লিভিং ইন অ্যান অ্যাডভার্স কন্ডিশন, এই যে বলছে তিনি কোথায় আছেন, তিনি একটা অ্যাডভার্স কন্ডিশনে বসবাস করছেন, যে কন্ডিশনটা তার জন্য উপযুক্ত নয়, অনুকূল নয়। ক্লিয়ার? আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, দেখবে আমি যেহেতু ডক্সে খুলেছি, ফেভারেবল ওয়ার্ডটা আন্ডারলাইন্ড হচ্ছে, পরিষ্কার কেন হচ্ছে, কি ব্যাপার, বৃত্তান্ত, ভুল শব্দ মানে বানানটা বলছে কেন? ফেভারেবল যখন বলছে তখন ওরা যে স্পেলিংটা সাজেস্ট করছে সেটা হচ্ছে ইউটা হবে না ফেভারেবলের। অসুবিধে নেই, আগেই একটু বলে দিই, এই স্পেলিং নিয়ে বেশ কিছু কথা বলে দেওয়া উচিত। আমরা লিখছি ফেভার, FAVOUR, ফেভার। তো এখানে ইউ আছে, আচ্ছা, তাহলে এর সঙ্গে আমি অ্যাড করছি এবল, অ্যাড করলাম, সেটাকে অ্যাডজেক্টিভে চেঞ্জ করলাম। তাহলে ফেভার যখন ফেভারেবল হচ্ছে, আমরা এবলটা ডাইরেক্টলি অ্যাড করে দিতেই পারি, কোনো সমস্যা নেই, অর্থাৎ ফেভারেবল। সো দিস ইজ দ্য কারেক্ট স্পেলিং। কি হয়, ইউএসএ যখন যাচ্ছি তখন স্পেলিংটা ইউএস কিবোর্ড অনুযায়ী একটু চেঞ্জ হয়, সেখানে ইউটা উঠে যায়। এটা যেমন এক্ষেত্রে অ্যাকসেপ্টেড, বাট সব ক্ষেত্রে নয়। এই যে আমাদের একটা ধারণা আছে, যেমন নেইবার, NEIGHBOUR, তো নেইবারের ইউটাকে ইউএস উঠিয়ে দিচ্ছে, রাইট? তো স্বাভাবিক ব্যাপার, এই যে উঠিয়ে দেওয়ার যে ব্যাপারটা, তাহলে ধারণা হয় কি যে কোনো শব্দই বোধ হয় ইউএস তাহলে ইউটা ইউজ করে না, ওরকম ব্যাপার না, সেটা বেশ কিছু শব্দে আছে। যেমন আমি তোমাদের একটা প্রায় পরীক্ষার হলে দেয়, যদি আমি তোমাদের জিজ্ঞেস করি লেবারিয়াস বানানটা কি, রাইট? আমাকে একটু বলো তো লেবারিয়াস বানানটা কি, যে কোনো একজন তাড়াতাড়ি বলতে হবে, লেবার থেকে লেবারিয়াস, তাড়াতাড়ি বলো। লেবারিয়াস, রাইট। আচ্ছা, এই যে শব্দটা পেলাম, এটা ঠিক না ভুল, এটা হচ্ছে বিষয়।
এই যে স্পেলিংটা পেলাম এটা ভুল স্পেলিং। এই কারণেই আমি শব্দটা বললাম যে এইগুলো স্পেলিংয়ের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। এবার প্রশ্ন হচ্ছে কেন ভুল, কেন না? ভুল বলতে ওরকম সাংঘাতিক কিছু মিস্টেক তা নয়, এটা ভুল করাটা খুব স্বাভাবিক। কারণ আমরা কি জানি, লেবার, LABOUR, লেবার, লেবার নাউন, কারেক্ট, আমার কোনো বিষয় নেই। কিন্তু এটাকে যখন ঠিক করে বলতে হচ্ছে, যখন আমি অ্যাডজেক্টিভ করছি, তখন স্পেলিংয়ে কি হয়, দ্যাট ইজ লেবারিয়াস, LABORIOUS। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? সেখানে কিন্তু বুঝতেই পারছো ইউটা থাকে না, এবং এই যে ইউটা থাকে না, ফ্যাক্টরটা এরকম নয় যে এটা ইউএসই একমাত্র ব্যবহার করে, তা নয়। এটা কিন্তু এটাই স্পেলিং, অর্থাৎ এইটা হচ্ছে আমার স্পেলিং, রাইট? আশা করি এবার ক্লিয়ার করতে পারছি কি বলতে চাইছি। তো ফেভারেবলের সম্পর্কে সেটা বলা যায় না, দুটোই স্পেলিং কারেক্ট। খেয়াল করবে প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা করে গুরুত্ব দিয়ে আমরা দেখে নেব। ক্রুশিয়াল, আমরা জানি ক্রুশিয়াল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ক্রুশিয়াল ইজ ভাইটাল, সিগনিফিক্যান্ট, হাজার একটা শব্দ আমরা ইউজ করতে পারি। চলে যাব পরের বিষয়টায়। এখানে বলছে অপোজিট ইন মিনিং, অর্থাৎ অ্যান্টোনিম। তোমাদের জাস্ট একটা প্র্যাকটিস হয়ে থাকবে আজকের ক্লাসটায়, আর কিছুই না। এখানে ডিফেন্স কথাটা বলি, যেমন ডিফেন্স কথাটা ইটসেলফ, এই যে স্পেলিং নিয়ে আমি আলোচনা করছিলাম, তার একটা ভালো জায়গায় চলে এলো। ডিফেন্স কথাটা দেখবে DEFENS, ডিফেন্স। এই যে স্পেলিংটা লিখলাম, এই স্পেলিংটা কিন্তু 100% কারেক্ট। আবার আমরা যেটা লিখলাম এই স্পেলিংটাও কারেক্ট, DEFENCE, রাইট? ওই যে ইউএস ভ্যারিয়েন্ট অ্যান্ড ইউকে ভ্যারিয়েন্ট দুটোই ইকুয়ালি অ্যাকসেপ্টেড। আমি আবারও বলে দিচ্ছি, কোনো স্পেলিংটাই ভুল নয়। অ্যান্ড সেম ইন দ্য কেস অফ অফেন্স, যখন বলেই দেওয়া হলো পুরোটাই বলে রাখা ভালো। যেমন OFFENSE, অফেন্স, কারেক্ট, সিইও কারেক্ট, এসইও কারেক্ট, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো ইউ ক্যান ব্রাউজ দ্য ওয়ার্ড, ঠিক আছে? তোমাদের কাছে এটা কোনো ফ্যাক্টরই নয়। চলে যাব আমরা পরের বিষয়টা। তো এখানে ডিফেন্স কথাটা দিয়েছে, গিয়ে বলেছে এবার বলো আমাকে কোনটা লিখবো, প্রোটেকশন, অফেন্স, বুঝতেই পারছি। এছাড়াও তো আর অন্য কিছু হওয়ারই নয়। আমি ওই কারণেই স্পেলিংটাও একবার তোমাদের সাথে ডিসকাস করে নিলাম। সিকিউরিটি গার্ড, প্রোটেকশন, হ্যানা ত্যানা এক গাদা শব্দ এখানে ইউজ হয়েছে। কনজেস্টেড, আমাদের আরেকটা পরিচিত শব্দ কনজেস্টেড। কনজেস্টেড কথাটার যখন বলছি, এখানে তো আমাকে ডিফেন্স, যদি এটা নাউন, আমি পার্টস অফ স্পিচটা লিখিনি। কনজেস্টেড খেয়াল করে রাখবে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে, ঠিক আছে? আবার ভার্ব হিসেবেও হতেই পারে, নট অ্যান ইস্যু। কনজেস্টেড, তো কনজেস্টেড কথাটার মানে কি আমরা মোটামুটি জানি। ব্লকড, এই যে কোনো জিনিস একটা সামথিং উইচ ইজ চোকড, সামথিং উইচ ইজ ওভার ক্রাউডেড, এই ব্যাপারটা বলতে সাধারণত কনজেস্টেড কথাটাকে আমরা বোঝাই। এবার এটা করতে গিয়ে আমরা একটা ফ্যালাসির মধ্যে পড়তে পারি। আমি জানি পড়বই বলছি না, বাট পড়তে পারি। সেটা কি, ফ্যালাসিটা কি তোমাদের কাছে হয়তো জানা থাকবে। যেটা হচ্ছে এই কনজেস্টেড শব্দটা এক্স্যাক্টলি কোনটা আমরা নেব, বলো কোন শব্দটা আমরা নেব? অর্থাৎ আমরা দুটো শব্দ আছে, আচ্ছা বেশ, মানে আমি বলছি এইটা হলো দিস ইজ কল্ড কনসেন্ট্রেশন। তৈরি হতে হবে সাইকোলজিক্যালি। আমি এমনভাবে শব্দটাকে তৈরি করলাম, এমনভাবে শব্দটা আলোচনা করলাম, এবং বললামও বটে আমাদের কাছে দুটো অপশান আছে। আমি প্রতি মুহূর্তে তোমার মন সরিয়ে দিচ্ছি, দুটো অপশান দুটোই সিনোনিমের মতো রয়েছে, একটা হচ্ছে ক্রাউডেড আর একটা হচ্ছে চোকড, রাইট? বললাম আচ্ছা বলো কোনটা অ্যান্সার। আরে অ্যান্সার তো আমার কথা অনুযায়ী হবে না, অ্যান্সার হবে কোয়েশ্চেনের ডিরেকশন অনুযায়ী। তো এইগুলো কিন্তু ক্লাসে এবং পরীক্ষার হলে মেনলি ফুল কনসেন্ট্রেশন দিয়ে তোমাকে লক্ষ্য করতে হবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি, সেটা নিয়ে আমাদের কোনো ডাউটই নেই। একদম ঠিকঠাকভাবেই অ্যান্সারটাকে আমরা পয়েন্ট আউটও করতে পারবো, সেটা নিয়েও আমাদের কোনো সমস্যা নেই।
আগে অ্যান্সারটা দাগিয়ে নিই, তারপরে বিষয়ে আসি। আমরা যেটা বলছি দ্যাট ইজ কল্ড ক্লিয়ার্ড। ঠিক আছে, এবার আমার প্রশ্ন আলাদা। আমি এখানে পেয়ে গেছি কনজেস্টেড ক্লিয়ার্ড। এবার কোনটা আমি নেব? চোকড নেব, ক্রাউডেড নেব, নাকি ক্র্যাম্পড নেব? কোনটা নেব? যেমন সৌত্রিক আমাকে বললো স্যার ক্র্যাম্পড নেব। বেশ, বাকিদের অ্যান্সারটা আমি একটু শুনতে চাইছি। ক্রাউডেড, মৌ? ক্রাউডেড মাস্ট বি দ্য অ্যান্সার। হ্যাঁ, চোকড কারেক্ট, সেটা নিয়ে আমার কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? বাট কনজেস্টেড কথাটাকে বললে, ধরো আমরা যখনই বলি তখন খেয়াল রাখতে হবে অধিকাংশ সময় বেটার আমার অপশান, সরি, বেটার অপশান কি সিনোনিমে? ক্রাউডেড। চোকড ভুল নয়, কিন্তু ওটা দ্যাট কামস সেকেন্ড, এটা একটু খেয়াল করতে হবে। যেমন আমি যখন বলছি নাজাল কনজেশন, আমি বলছি কি বলবো, কনজেস্টেড লাংস, এই যে যেমন কথাটা বলছি, তখন আমার ব্যাপারটা চোকড সেটা অনেক, বা ব্লকড কথাটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ইন কেস অফ হেলথ। আমি ভালো করে খেয়াল করবে, এই ব্যাপারগুলো অনেকের মনেই কি বলবো আর কি নানা রকম প্রশ্ন আসে। কনজেস্টেড কথাটা বলছি, চোকড কখন আমরা ব্যবহার করব? দ্যাট ইজ বায়োলজিক্যালি না বলে ফিজিওলজিক্যালি বললেই ভালো হতো। অর্থাৎ আমরা বলি ন্যাজাল কনজেশন, সরি, NASAL। তো এই ন্যাজাল, তখন আমরা কথাটাকে বলছি কনজেশন। ক্লিয়ার? ঠিক আছে, লাংস কনজেশন। যাই হোক, ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা নেব সিনোনিম হিসেবে যে শব্দটা, সেটাও আমরা আলোচনা করে রাখলাম, দ্যাট ইজ ক্রাউডেড। কীরকম আওয়াজ বলো তো? আমি তো কিছু পাচ্ছি না সব সময়। মানে এই যে তুমি এতক্ষণ কথা বললে, এ সময় পেয়েছো? মানে এই ধরো এই, আচ্ছা সবাই পাচ্ছ? সৌত্রিক, মৌ, সবাই পাচ্ছ? সে কি, তো কি দুটো মাইক চলছে বলে এখন হচ্ছে? মানে এই তোমরা যখন কমপ্লেনটা করলে তারপর হয়েছে? আর আচ্ছা, হলে বলবে তো, তাহলে দুটো মাইক কাছাকাছি আছে বলে হচ্ছে হয়তো। এনিওয়ে, আমি তো কিছু পাচ্ছি না। এইবার দেখো, এবার আর হওয়ার কথা না, আমি সরিয়ে দিলাম মাইকের পজিশনটা। রাইট, চলো এটুকু ক্লিয়ার। আচ্ছা, ক্র্যাম্পড কথাটা নিয়ে আলোচনা হচ্ছিল, রাইট, এটা সৌত্রিক অ্যান্সার করলো। আচ্ছা, ক্র্যাম্পড কথাটার মানেটা কি যদি একটু আমাকে বলো সৌত্রিক? ঠিকঠাক আবার হচ্ছে? হ্যালো? হলে বলবে তো যে এখনো হচ্ছে কি না। হ্যালো? 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 হচ্ছে? হ্যাঁ, রাইট, এবারে হয়তো ক্লিয়ার থাকবে। আমি ঘড়ি টড়ি সবই সরিয়ে দিলাম, কোনো ম্যাগনেটিক এছাড়া তো এইরকম আওয়াজ সম্ভব নয়। আমার কাছ থেকে ক্লিয়ার আছে, কিন্তু তোমরা শুনতে পাচ্ছ, দুঃখজনক। আচ্ছা যাক, দেখা যাক, চলো আবার হলে বলবে আমাকে। চলো, আমরা যেটা বলছিলাম যে আমরা ক্র্যাম্পড শব্দটা যদি বলি, তাহলে তার কি বিষয় আছে, ক্র্যাম্প মানে কি? আবার
আমি তো বরঞ্চ তোমাদের মানে যখন করছো মানে অন করছো তখন একটা জিনিস শুনতে পাচ্ছি, এটা হচ্ছে যে ওই ঘড়ির শব্দের মতো একটা শব্দ শুনতে পাচ্ছি মাইকে। ধরো এক সেকেন্ড, একটু ধরো। দেখো এবার আসছে কি না। দেখো, হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, মানে আওয়াজটা আসছে এখন। চলো দেখা যাক কতক্ষণ না আসে। অ্যাডজেক্টিভ। আচ্ছা, যেটার কথা বলছিলাম, ক্র্যাম্পড, ক্র্যাম্প শব্দটার মানেটা যদি একটু বলো। আচ্ছা হ্যাঁ, ক্র্যাম্প কথাটা যখন বলছে, ক্র্যাম্পড আর ক্রাউডেড কথাটা খুবই কাছাকাছি, আমি মানে অস্বীকার করতে পারবো না। বাট ক্রাউডেড কথাটা খেয়াল করবে সাধারণত আমরা লিভিংয়ের সঙ্গে বলি। আর ক্র্যাম্পড উইথ, ক্র্যাম্প থাকলে সাধারণত ক্র্যামের সঙ্গে উইথ বসে। ক্র্যাম্প উইথ কথাটা কিন্তু ইউজুয়ালি আমরা মানে কি বলবো, লিভিং এবং নন লিভিং দুটোর ক্ষেত্রেই বসাই। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম? ধরো তুমি বললে যে তো আমার বুক শেলফে বইতে ভর্তি, একেবারে ঠাসাঠাসি, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা ক্র্যাম্প ইউজ করছি। দ্য বুক র্যাক অর দ্য বুক শেলফ ইজ ক্র্যাম্পড উইথ মানে কী বলবো, প্রিশিয়াস বুকস, মূল্যবান বইতে গোটা বুক কেসটা আমার ভর্তি। এই ক্র্যাম্পড উইথ, ঠাসাঠাসি। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? তো এটা কিন্তু মানুষের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয় না, সেটা একটু খেয়াল করে রাখবে। তো এখানে এই বিষয়টা বলার ছিল, অর্থাৎ ক্র্যাম্প কথাটা যখন ইউজ করব আমার উইথটা যেন একটু মাথায় থাকে, এগুলো ছোটো ছোটো করে দেখে নেওয়া। তাহলে এটা লিভিং অ্যান্ড নন লিভিং দুটোতেই যায়, ক্র্যাম্প উইথ। চলো পরেরটাই যাবো। নাম্বার 7, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে বলছে হাফ ওয়ে ড্যাশ দ্য টু টাউনস দেয়ার ওয়াজ আ মাউন্টেন, রাইট? এবার দেখে নাও পুরো ব্যাপারটা বোঝা যাচ্ছে কিনা। উইচ হ্যাড টু বি ক্রসড, তো হাফ ওয়ে বিটুইন, হাফ ওয়ে অ্যাক্রস, হাফ ওয়ে বিটুইন, বেশ। বাকিরা হাফ ওয়ে ড্যাশ দ্য টু মাউন্টেন্স, দেয়ার ওয়াজ আ মাউন্টেন, এই যে বলছে, সরি, হাফ ওয়ে ড্যাশ দ্য টু টাউনস দেয়ার ওয়াজ আ মাউন্টেন উইচ হ্যাড টু বি ক্রসড, তো হাফ ওয়ে বিটুইন, হাফ ওয়ে অ্যাক্রস। তাহলে কোন শব্দটা আমি এখানে হাফ ওয়ের ক্ষেত্রে ব্যবহার করব? বলো, একজন বলল বিটুইন, বেশ। বাকিরা মৌ, বলো। আচ্ছা, মানেটা যদি বলি হাফ ওয়ে বিটুইন, বা এই কথাটা যদি বলি মানেটা কি? যদি আমি বলি মানে এটার মানেটা কি হবে? আচ্ছা একটু বলে দিই, বুঝতে পারছি বিষয়টা নিয়ে হয়তো অনেকের কাছে ক্লিয়ার না। হাফওয়ে, এই যে শব্দটার ব্যবহার, হাফওয়ে থ্রু, হাফওয়ে বিটুইন, হাফওয়ে দ্য হোম, এরকম কথাটা ব্যবহার হয়। হাফওয়ে ইটসেলফ একটা এক্সপ্রেশন, অর্ধেক রাস্তা আমরা বুঝতেই পারছি। এর সঙ্গে আমি পরিষ্কার লিখে দিই যাতে কনফিউশন পড়ে না হয়, ক্যান বি ইউজড উইদাউট প্রিপোজিশন। দেখো তো বুঝতে পারছো কি না? ক্যান বি ইউজড উইদাউট প্রিপোজিশন, এটা খুব পরিষ্কারভাবে জেনে নেওয়া উচিত, রাইট? হাফওয়ে দ্য অফিস আই ডিসাইডেড টু কাম ব্যাক, ঠিক আছে, বিকজ অফ সামথিং, সেটা আমি বললাম না। তার মানে কি, এই যে অফিসের অর্ধেক যেতে না যেতেই, অফিসের অর্ধেক পথেই এই যে কথাটা বলা আছে হাফওয়ে, তাহলে এটা ইটসেলফ একটা এক্সপ্রেশন, স্বয়ংসম্পূর্ণ, ব্যবহার করাই যায়। হাফওয়ে দ্য হোম দেয়ার ইজ আ
টি শপ, এই যে বলছি বাড়ি যাওয়ার অর্ধেক পথেই একটা চায়ের দোকান পড়ে, রাইট? তো এই যে কথাটা বলা হচ্ছে, দ্যাট ইজ হাফ ওয়ে। যদি ব্যবহার করা যায়, এবং এক্ষেত্রে প্রিপোজিশনটা ফ্রি প্রিপোজিশন, এমন নয় যে ফিক্স প্রিপোজিশন। এখানে বোঝাই যাচ্ছে দুটো শহরের কথা বলছে, নাম্বারটা খুব ইম্পর্ট্যান্ট, এই কারণেই এখানে বিটুইনটা দিতে হবে। অর্থাৎ এখানে বিটুইন আনার অন্য কোনো কারণ নেই, এটা একটা ইডিয়াম বা এটা একটা ফ্রেজ, এমন বিষয়ই নয়। তো সেটা আমি বোঝানোর জন্য আমি যে দুটো কথা মুখে বললাম, যে দুটো সেন্টেন্সের কথা তোমাদের সাথে ডিসকাস করলাম, এই জাতীয় সেন্টেন্স নিজেরাও লিখতে পারো প্রচুর এবং তৈরি করে নেবে। তাহলে বোঝা যাচ্ছে। পরেরটায় আমরা চলে আসছি, নাম্বার 8, identify the segment in the sentence which contains a grammatical error. Suresh wanted to continue on his idea of building a modern school. So building a modern school কথাটাকে বলা হয়েছে। Suresh wanted to continue on his idea of building a modern school. পরিষ্কার? কোন পার্টে গ্রামাটিক্যাল এরার আছে সেটা আমায় বার করতে হবে। বলো। তোমরা আলাদা আলাদা করে দেখো না, বেশ। হিজ আইডিয়া অফ বিল্ডিং আ মডার্ন স্কুল, বেশ। আমি কেন কি বিষয় পরে জিজ্ঞেস করছি, আগে বাকিদের অ্যান্সার নিয়ে নিই। সঠিক আর মোমেন্ট। সুরেশ ওয়ান্টেড টু কন্টিনিউ অন হিজ আইডিয়া অফ বিল্ডিং আ মডার্ন স্কুল। বেশ, তার মানে প্রবলেম হচ্ছে। ফাইন, দেখেন, হতেই পারে, কোনো সমস্যা নেই। চলো একটু জিজ্ঞেস করি, কুন্তল কেন মনে হলো যে অফ বিল্ডিং আ মডার্ন স্কুল? মানে তুমি বলতে চাইছো সুরেশ ওয়ান্টেড টু কন্টিনিউ, তারপর না না, বিষয়টা তা না। না না, প্রথম কথা হচ্ছে যে যুক্তিটা আমরা নিলাম সে যুক্তিটার বিষয়টা দাঁড়াবেই না। কেন বুঝেন? গ্রামাটিক্যালি একটা সেন্টেন্স ফর্ম করতে গেলে আমার যেটা লাগছে, সাবজেক্ট সুরেশ, ওয়ান্টেড টু কন্টিনিউ, তার মধ্যে ওয়ান্টেডটাকে আমি ভার্ব হিসেবে নিচ্ছি, মানে ফাইনাইট ভার্ব, আর বাকি পার্টটা হচ্ছে টু কন্টিনিউ অন হিজ আইডিয়া অফ বিল্ডিং এ মডার্ন স্কুল। এই পুরো পার্টটা হচ্ছে আমার অবজেক্টের পার্ট। এই অবজেক্টের পার্টে কী আছে? টু কন্টিনিউ, এটা নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ এখানে ইনফিনিটিভ রয়েছে। কন্টিনিউ অন কি করতে চাইছে? কি কন্টিনিউ করতে চাইছে? হিজ আইডিয়া অফ বিল্ডিং আ মডার্ন স্কুল, রাইট? তাহলে এই যে কথাটা বলছি আইডিয়া অফ বিল্ডিং, এটা কিসের ব্যবহার? জিরান্ডের ব্যবহার। অর্থাৎ এখানে দুটো নন ফাইনাইট ভার্বের ব্যবহার করা হয়েছে, পরিষ্কার দেখতে পাচ্ছি। একটা ইনফিনিটিভ, আরেকটা জিরান্ড, পরিষ্কার। তো এখানে কোনো ভুলের তো ব্যাপারই নেই। টু কন্টিনিউ অন, বলো। আসল আসল হ্যাঁ, আসল জায়গাটা বেরিয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এই পার্টেই এরারটা আছে এবং এরারটা এখানে। আচ্ছা, এরারটা যে এখানে, একটা বিষয় দেখি, আমাদের কাছে ব্যাপারটা খুব পরিষ্কার হয়ে যাবে। আমরা এখানে লিখি এই যে সুরেশ ওয়ান্টেড টু কন্টিনিউ, রাইট? কন্টিনিউ হিজ আইডিয়া, যথেষ্ট। উইথ লেখা যায়, তাতে প্রবলেম কিছু নেই। কন্টিনিউ কথাটার মানেই হচ্ছে এগিয়ে চলা। কন্টিনিউ কথাটার আমরা যদি সিনোনিমাস একটা এক্সপ্রেশন দেখি, তাহলে কি দেখব? দ্যাট ইজ
ক্যারি অন, তো ক্যারি অনে ক্যারি বললে তার সাথে অন কথাটা লাগে, কি বোঝানোর জন্য লাগে? কন্টিনিউ বোঝাবার জন্য লাগে, রাইট? আচ্ছা, এই যে যখন বলছি কিপ আপ, এই কিপ সঙ্গে আমি আপ ইউজ করছি কেন? দুটোই আমার কন্টিনিউ শব্দটাকে বোঝাবার জন্য ব্যবহার হচ্ছে। এই যে কোনো একটা কিছুকে নিয়ে এগিয়ে যাওয়া, সেটাকে নিয়ে চলা, দ্যাট ইজ কন্টিনিউ। ক্লিয়ার? কন্টিনিউ ডাজন্ট নিড এনি ফার্দার প্রিপারেশন টু এক্সপ্রেস ইটস মিনিং। তার সাথে আর প্রিপারেশনের দরকার নেই। হ্যাঁ, তুমি বলতে চাইছো যে এটার সঙ্গে কি স্যার উইথ ব্যবহার করতে পারি, তাতে কিছু অপরাধ নেই, করা যেতে পারে। তো সুরেশ ওয়ান্টেড টু কন্টিনিউ হিজ আইডিয়া অফ বিল্ডিং এ মডার্ন স্কুল, ওয়ান্টেড টু কন্টিনিউ, যথেষ্ট। বড় জোর বলা যেতে পারে কন্টিনিউ উইথ, কারণ স্পোকেনের ক্ষেত্রে বা রিটেনের ক্ষেত্রে এই কন্টিনিউ উইথ দ্য আইডিয়া সেটা বেটার হয়। ঠিক আছে, তাহলে আমাদের এই জায়গাটাতে প্রবলেম ছিল, সেটা আমরা বার করে ফেলতে পারলাম। চলে যাব পরেরটাতে, দেখে নাও কোনো জায়গায় প্রবলেম আছে কিনা, আমি ডিটেলসে বললাম। নাম্বার 9 to 11 কি বলছে? Choose the one which can be substituted for the given word or sentence. As a person who remains unmoved and unaffected by other people's opinions, suggestions, সেটা কি? Irresponsible, unreliable, imprudent, রাইট? আর হচ্ছে impervious। অনেকগুলো শব্দের আমরা পরপর অবতারণা পেলাম, আমরা দেখে নেব। A person who remains unmoved or unaffected, আমরা বলতে পারি নিরুত্তাপ থাকে বা নিরুদ্বেগ থাকে বাই আদার পিপলস। বেশ, একটা হচ্ছে ইরেসপন্সিবল, আরেকটা হচ্ছে আনরিলায়েবল, আরেকটা হচ্ছে ইমপ্রুডেন্ট, আরেকটা হচ্ছে ইমপারভিয়াস। ইমপ্রুডেন্ট অ্যান্সার অলরেডি করেছে, বাকিরা একটু বলবে। আমরা আস্তে আস্তে বিষয়গুলোর মধ্যে ঢুকবো, জানবো, আমাদেরই সুবিধে। বলো। হ্যাঁ, আচ্ছা বেশ, আমরা বিষয়টা করলে এমনি ক্লিয়ার হয়ে যাবে, আমাদের কাছে কোনো সমস্যা নেই। যখন আমরা একটা শব্দের মিনিং বা কিছু ডিসাইড করব, আমাদের একটা বিষয় একটু ক্লিয়ার করতে হবে। আমাদের মূল বিষয় থাকবে সেই শব্দটাকে হন্ট করা। দেখব মোটামুটিভাবে আমরা শব্দের কাছাকাছি পৌঁছে যাব। আমার কাছে নতুন শব্দ বলতে যেটা এলো, আমরা রিলায়েবল আনরিলায়েবল ব্যাপারটা বুঝি, ওটা নিয়ে আমাদের কোনো ডাউট কিছু নেই, ওটা নিয়ে আমাদের কোনো প্রশ্নই নেই। আচ্ছা, তাহলে প্রশ্নটা কী নিয়ে আছে, এটা হচ্ছে কথা। প্রশ্ন আছে ইমপ্রুডেন্ট নিয়ে, ইরেসপন্সিবল আমরা বুঝি, আর ইমপারভিয়াস নিয়ে। এই দুটো যদি একটু বুঝে নিতে পারি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এবার এই দুটো বুঝতে গেলে আমার যেটা লাগবে, ইমপারভিয়াস শব্দটাকে দেখি। আমরা সায়েন্সে পড়েছিলাম ইমপারভিয়াস, ইমপারমিয়েবল, এই শব্দগুলোকে পড়েছিলাম। মানে কি? এটার মানে হচ্ছে ওই যে আমরা পড়েছিলাম না যে ইমপারভিয়াস মেমব্রেন, অর্থাৎ যেটাকে ভেদ করে কোনো লিকুইড যেতে পারে না, অভেদ্য কোনো একটা, ধরো কি বলবো, জেল বা কোনো লিকুইড বা কোনো ওয়াটার, যেটাই বলি না কেন, সেটা ওইটাকে ভেদ করে যেতে পারছে না, তাই এটাকে বলছে ইমপারভিয়াস। ইমপারভিয়াস লেয়ার অফ সামথিং, এই যে কথাটাকে বলছি, অভেদ্য। ব্যাপারটা বুঝতে পারলো? আচ্ছা, আবার এটা যেমন সায়েন্সের দিক থেকে বললে এটা দাঁড়ায়। ইমপারভিয়াস কথাটার, ধরো আমি যদি বলি চুল্লি যে ব্রিকগুলোকে দিয়ে তৈরি করা হয়, রিফ্লেক্টরি ব্রিক বলে, ওই ব্রিকগুলো কি দেখবে এই সাংঘাতিক হিট, সেখানে এই ফার্নেস জ্বলছে, যে চুল্লি তৈরি করা হচ্ছে যে ইঁটগুলো দিয়ে বা যে মেটেরিয়ালি, যেটাই বলি,
ওগুলোকে বলছে কি দ্যাট ইজ ইম্পারভিয়াস টু দ্য হিট। আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? হ্যালো, রাইট। এই যে যখন কথাটা বলছি আমি বলছি ইম্পারভিয়াস টু হিট, রাইট। এবার খুব স্বাভাবিক ব্যাপার, আমি যদি কথাটা এভাবে বলি, ধরো কথাটাকে যদি আমি এভাবে ব্যবহার করি কোনো একটা জায়গাতে, যে this material is impervious to rainwater, রাইট। এই যে আমি কোনো একটা ম্যাটেরিয়ালকে বললাম দ্যাট ইজ ইম্পারভিয়াস টু হিট, এই যে কথাগুলো বলছি, তাহলে এই যে কথাটা বললাম তার মানে কি দাঁড়ালো আমাকে বলো? এই যে বললাম ইম্পারভিয়াস টু, তাহলে এই কথাটার মানে কি দাঁড়ালো বলো? এই এক্সপ্রেশনটাকে বললে কি দাঁড়াবে? যে এই ইটটা বা এই মেটেরিয়ালটা রেন ওয়াটারে ইম্পারভিয়াস, হিটে ইম্পারভিয়াস, মানে নট ইনফ্লুয়েন্সড। ব্যাপারটা বুঝতে পারলাম? নট টু বি ইনফ্লুয়েন্সড, এটার দ্বারা এফেক্টেড হয় না, তার কোনো প্রভাব এটার উপর পড়ে না। আমি বুঝতে পারলাম? মানে বুঝতে, দেখো বুঝতে পারলে কিনা, মানে হ্যাজ নো ইম্প্যাক্ট। ক্লিয়ার? হ্যালো, রাইট। অর্থাৎ এখানে ইম্পারভিয়াস কথাটা সেই মিনিংটাকে কন্টেইন করছে। ইম্পারভিয়াস, খেয়াল করবে প্রচুর শব্দ আছে যেগুলো এইভাবে যায়, এবং যেমন ইম্পারভিয়াস কথাটা বললাম, খুব আলংকারিকভাবে মানুষ সম্পর্কেও কথাটা ইউজ করাই যেতে পারে, তাই না? এই যে বলছে আনমুভড কথাটা, এই আনএফেক্টেড কথাটা ইউজ করছে, তো হি রিমেন্স ইম্পারভিয়াস, এই যে কথাটা বলতেই পারি টু দ্য ক্রিটিসিজম অফ দ্য পিপল। ধরো এই যে বলি, আমি ব্যাপারটা বোঝাতে পারলাম কি বলছি? হি রিমেন্স impervious মানে কি? to the criticism of people, right? তাহলে এখানে impervious মানে উদাসীন, ইনডিফারেন্ট, হ্যাঁ, নন চ্যালেন্ট, এই যে কথাগুলো ইউজ করছি প্রত্যেকটা একটু একটু কষ্ট হবে প্রথম দিকে, বাট যদি একটু করে নেওয়া যায় অনেক বেটার। তাহলে হি রিমেন্স আনমুভড, MOVD, unmoved, nonchalant, right? নিরুদ্বেগ, নিরুত্তাপ, নির্বিকার, সমালোচনা করলো আমার কিছু যায় আসে না, রাইট। আচ্ছা, আরেকটা শব্দ লিখে নেব একই সঙ্গে, ইন্ডিয়ান পলিটিতেও শব্দটা ভীষণ ইম্পর্টেন্ট, আমরা দেখেছি ইমিউন। দেখে নাও আমি যেটা বলছি, নিশ্চয়ই তোমাদের কাছে কমন তো বটেই, তোমরা এতদিন ধরে পড়ছো। দেখো তো আমি যেটা বললাম সেটা তোমাদের কাছে কমন হচ্ছে কিনা। এই যে ইমিউন শব্দটা বলছি, কমন? হ্যালো, রাইট। অর্থাৎ হ্যাঁ, ইমিউন, তো খেয়াল রাখবে সেটাও কিন্তু রীতিমতো মনে করার মতো বিষয়। অর্থাৎ ইমিউন টু বা ইমিউনড ইডিও ইউজ করতে পারি, আমি এখানে শুধু ই রাখলাম, ইমিউন টু। ক্লিয়ার? এতগুলো শব্দের বিষয় আমার কাছে তৈরি হলো। আচ্ছা, ওই শব্দটা কি এখন আসছে যেটার কথা বলছিলাম, মানে তোমরা বলছিলে? হ্যালো, যে ডিস্টার্বিং নয়েজ, ডিজিটাল নয়েজটা নেই 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 নেই
চলো পরেরটাই যাই, নাম্বার 10। সেন্টেন্সটা আমি দত্তারি ভুল জায়গা দিলাম। ইম্পারভেন্স, আচ্ছা ফাইন। যেটা আমাদের আলোচনা হলো না সেটা হচ্ছে ইমপ্রুডেন্ট শব্দটার মানেটা যদি আমরা একটু পেতাম তোমাদের থেকে। তোমরা যেটা বলছিলে যে ইমপ্রুডেন্ট শব্দটা কি, বল। ইমপ্রুডেন্ট শব্দটা যদি তোমাদের সঙ্গে, ইমপিউডেন্ট নয়, খেয়াল রাখবে, ইমপ্রুডেন্ট। জানা উচিত প্রুডেন্ট মানে কি, বলো। তোমরা তো শব্দের বেসটা জানো। আমি যদি বলি যে ঠিক আছে ছেড়ে দাও, হ্যাঁ রাইট, তাহলে প্রুডেন্ট শব্দটা যখন দেখছি, প্রুডেন্ট অ্যাডজেক্টিভ, তাহলে প্রুডেন্ট মানে কি এটা আমাদের জানা আছে। প্রুডেন্ট কথাটার মানে হচ্ছে বিচক্ষণ, অর্থাৎ সোজা কথায় আমরা ওয়াইজ বলতে পারি। হ্যাঁ, মানে মনে রাখতে হবে যেখানে এক্সপেরিয়েন্স আর নলেজ একসাথে কাজ করে সেটাকে আমরা বলি প্রুডেন্স। অভিজ্ঞতার সঙ্গে যেখানে জ্ঞানও প্রচুর পরিমাণে মিশ্রিত থাকে, অর্থাৎ ওয়াইজ, জুডিশিয়াস, এই কথাগুলোকে ব্যবহার করা হয়। তো এখানে সেটাই লিখেছে, ইমপ্রুডেন্ট, হ্যাঁ ইম্যাচিউরড হতে পারে, আনওয়াইজ বলতে পারি, রাইট। মোটেই অভিজ্ঞ নয়, মোটেই বিচক্ষণ নয়, রাইট। বিষয়টা পরিষ্কার বুঝতে পারলাম, ইমপ্রুডেন্ট। আচ্ছা খেয়াল রাখবে, মারাত্মক কনফিউজ করে আর কম্পিটিটিভে ঠিক এই শব্দগুলো বেছে বেছে আমাদের দেয়। ইমপিউডেন্ট এটার মানে কি বলো? দুটোই অ্যাডজেক্টিভ, বুঝতেই পারছি। ইমপিউডেন্ট কথাটার মানে আবার আলাদা। ইমপিউডেন্ট মানে কি? দ্যাট ইজ অ্যারোগেন্ট, ঠিক আছে, অর্থাৎ উদ্ধত স্বভাবের, রুড, ঠিক আছে, অ্যারোগেন্ট, অডাশিয়াস, হটি, এরকম ব্যাপারটা আসে। ইমপিউডেন্ট অসভ্য, অভদ্র, উদ্ধত, ক্লিয়ার? খেয়াল রাখবে, লিখে রাখবে, খাতায় থাকবে, মাথায় থাকবে, এই দুটো ব্যাপারকে এনশিওর করতে হবে। পরের পার্টে আমরা চলে যাব। A boat or ship for conveying passengers and goods, especially over a relatively short distance and as a regular service. তো সেটাকে আমরা কি এই রেগুলার সার্ভিসটা বলে মূল বিষয়টা বলে দিচ্ছে। ফেরি, এটা বলার কিছু নেই, বিষয়টা খুবই সোজা। ডিঙি আমরা ব্যাপারটা বুঝি, ডিঙ্গি অ্যাকচুয়ালি ডিঙি। তো ওহো কোথায় দাগ দিচ্ছি, রাইট। আর ফেরি আমরা জানি, তো ফেরি সার্ভিস কথাটাকে বলাই হয়, খেয়াল রাখবে। আচ্ছা বেশ, আচ্ছা ফ্রেটার, ফ্রেটার জানি, ফ্রেট থেকে কথাটা আসে। সাবমেরিন আমরা জানি, ফ্রেট থেকে কথাটা আসে। এই ফ্রেট করিডোর কথাটা প্রায় ইউজ করা হয়, এগুলো তোমাদের জানা উচিত, রাইট। দেখে নাও, ফ্রেট, সেখান থেকে ফ্রেটার। ফ্রেট এই যে মাল বা আমরা যেটাকে বলি লাগেজ, সেটাকে বোঝাতে সাধারণত এই ফ্রেট কথাটাকে ইউজ করা হয়। আমি কি বোঝাতে পারছি কি বলতে চাইছি? দেখবে তার জন্য বলে, এই যে রেলওয়ে থেকে প্রায় এই প্রপোজালটা আসে বিভিন্ন জায়গায়, একটা ফ্রেট করিডোর তৈরি করা হচ্ছে, ডেডিকেটেড ফ্রেট করিডোর, অর্থাৎ সেই লাইনটা দিয়ে শুধুমাত্র এই যে গুডস ট্রেনই যাবে, মালবাহী গাড়ি যাবে, অন্য কিছু যাবে না, যাতে করে এই রেলওয়েতে কনজেশন না হয় লাইনে, এরকম একটা ব্যবস্থা। তো ওটাকে আমরা ফ্রেট বলি। ফ্রেট থেকে ফ্রেটার, সেটাকে যারা নিয়ে যায়। পরিষ্কার? ঠান্ডা মাথায় এগুলো করতে থাকবো যাতে পরে প্রবলেম আমাদের না হয়। চলো নেক্সটে আমরা চলে যাই। লস অফ মেমরি,
অ্যামনেশিয়া। তো ফাইন, অ্যামনেশিয়া মাস্ট বি দ্য অ্যান্সার, লস অফ মেমোরি, একদম ঠিক। ডিমনেশিয়া, অ্যামনেশিয়া, এগুলো মেমোরি লসের এক একটা ধরন, সময়ের উপর ভিত্তি করে, মেন্টাল কি বলবো রিটার্ডনেসের উপর ভিত্তি করে এগুলো এক এক রকম বিষয় আসে। হ্যাঁ বলো। আমি অবশ্যই ডিসকাস করবো অ্যাম্ব্রোসিয়া। অ্যাম্ব্রোসিয়া একটা ডানলপের দিকে একটা রেস্টুরেন্টও ছিল। যাই হোক, আমি আসি বিষয়টা ক্লিয়ার করতে করতে থাকবো। চোখ কান খোলা রাখলেই দেখবে অর্ধেক আমাদের প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, রাইট? আচ্ছা, অ্যাম্ব্রোসিয়া আসবো, তার আগে একটু বলি। ইনসমনিয়া আমরা নিশ্চয়ই জানি, রাইট? আচ্ছা, এবার বিষয়ে আসি। ইনসমনিয়া যদিও তোমাদের বহুবার বলা হয়েছে, আমি সেটাতে খুব একটা জোর কিছু দেব না, জাস্ট আমি এইটুকু বলে রাখবো যে সমনিয়া শব্দটা যেন তোমাদের কাছে ক্লিয়ার থাকে, মানে সামথিং উইচ ইজ রিলেটেড টু স্লিপ। সেখান থেকে আমরা সমনাম্বুলিজম পেয়েছি, রাইট? সমনিলকেন্ট কথাটা আছে, আমরা সেগুলো জানি। ঘুমের মধ্যে হাঁটা, ঘুমের মধ্যে কথা বলা, এই সবই সমনা দিয়ে আসে। তাহলে এই শব্দটা নিয়ে আমাদের ডাউট কিছু নেই। ফরগেটিং বুঝি, একটাই বিষয় রয়েছে অ্যাম্ব্রোসিয়া। ওই যে বললাম এখানে আমাদের ডানলপে একটা রেস্টুরেন্টের নাম ছিল অ্যাম্ব্রোসিয়া, আছে কিনা জানি না এখন। এনিওয়ে, তো অ্যাম্ব্রোসিয়া মানে হচ্ছে আমরা এই যে কি বলবো আর কি, বাংলায় যে বলি না অমৃত বলি না, মন্থন করে উঠলো একবারে, মানে অত্যন্ত সুস্বাদু খাদ্য। তার মানে এরকম গ্রিক কনসেপ্টে, গ্রিক অ্যান্ড রোমান মিথোলজিতে এই ঈশ্বরের যে খাবার, তাদের যে অর্ঘ্য দেওয়া হয় বা নিবেদন করা হয়, যে খাবার আমরা যেমন ভোগ নিবেদন করি, তেমনই ওরকম খাবারকে বলা হয় অ্যাম্ব্রোসিয়া। আমি ব্যাপারটা বোঝাতে পারছি কি? হ্যাঁ, মানে ওদের তো ওরম ভোগ টোগ নেই, মানে দেবতাদের জন্য বরাদ্দ যে খাদ্য, দ্যাট ইজ কল অ্যাম্ব্রোসিয়া, মানে অত্যন্ত সুখাদ্য আর কি। ঠিক আছে, আমার অমৃতের কনসেপ্ট সিম্পল। ঠিক আছে, কোনো একটা ডিশ বললো মানে ইট সিমস টু বি অ্যাম্ব্রোসিয়া টু মি, মানে এটা আমার কাছে পুরো কি বলবো ভাই, একেবারে অমৃত। আমি এই ডিশটা দারুণ পছন্দ করি। নল্লি নিহারি খাচ্ছে, তার ধরো কেউ বললো হালিম খাচ্ছে, এই যে বলছে যে খাবারগুলো, ওহো হো, কি কেউ মোচার ঘন্ট করেছে, হ্যাঁ বিউলির ডাল হয়েছে হিং দিয়ে। তো এই যে বিষয়গুলো, দ্যাট ইজ কল অ্যাম্ব্রোসিয়া। মানে অবশ্যই দেবতা বা দেবতার খাবার, ওটা তো একটা কনসেপ্ট। তো এই হিসেবে কথাটা আসে। আশা করি ক্লিয়ার হলো অ্যাম্ব্রোসিয়া। তাহলে আমরা চলে যাই বিষয়। আমি আর লিখলাম না অ্যাম্ব্রোসিয়া, তোমরা লিখে নিও। পরেরটাই যাই। নাম্বার 12, মানি পেড টু এমপ্লয়িজ অন রিটায়ারমেন্ট, গ্র্যাচুইটি, গিফট, পেনশন, রাইট। এই যে মানি পেড টু এমপ্লয়িজ অন রিটায়ারমেন্ট, তাহলে পেনশনে আছে গ্র্যাচুইটি। যে বিষয়টা, এটাও একটু খেয়াল করতে হবে, পেনশন অ্যান্ড গ্র্যাচুইটি দুটো কথাই আমরা একসাথে প্রায় বলি। এই গ্র্যাচুইটিও একটা অ্যামাউন্ট যেটা সাধারণত কাজ ছাড়ার পর দেওয়া হয়, মানে পেনশনের সঙ্গে এটা অ্যাড হতে থাকে। পেনশন একটা পার্ট আলাদা, আর গ্র্যাচুইটি হচ্ছে মানে কি বলবো, একটা মানে তোমার প্রতি কৃতজ্ঞ থেকে আমি যে টাকাটা দিচ্ছি, দ্যাট ইজ কল গ্র্যাচুইটি। গ্র্যাচুইটি কথাটার মানে অ্যাকচুয়ালি দাক্ষিণ্য। ঠিক আছে, যাই হোক, ব্যাপারটা বুঝতে পারলাম। আমরা পরে আবার শব্দটাকে একদম ওই জন্য বললাম যে এই যে দাক্ষিণ্য কথাটা, তোমার প্রতি কৃতজ্ঞ কথাটা বললাম, ওই কারণে ওখান থেকে আসে। ঠিক আছে, চলো, খুব ভালো ওয়ার্ডটাকে চেঞ্জ করেছে মৌ, ভেরি গুড। পরেরটা আমরা যাব। ওভার দ্য মুন এক্সপ্রেশনটা রয়েছে, চুজ দ্য অল্টারনেটিভ উইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ দ্য ইডিয়াম ওভার দ্য মুন। তাহলে ওভার দ্য মুন শব্দটার মানে কি? ভেরি আনরিয়ালিস্টিক নাকি ভেরি অ্যাম্বিশাস? তাহলে কোনটা হবে আমার অ্যান্সার? নাকি ভেরি হাইলি ইম্যাজিনেটিভ নাকি এক্সট্রিমলি হ্যাপি? ওভার দ্য মুন যখন বলছি, ইটস আ ভেরি কমন এক্সপ্রেশন, এমন না যে আননোন। বলো। মেক আ গেস।
বলো না, অসুবিধা কী আছে? আমরা তো জানার জন্যই পরীক্ষা দিচ্ছি, জানার জন্যই কোয়েশ্চেন পেপার কনসাল্ট করছি। বেশ, জাস্ট আন্দাজ করে যাও। আর কেউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, বলো না। এক্সট্রিমলি হ্যাপি ইজ অ্যান্সার। অর্থাৎ আমি যদি এভাবে বলি যে ওভার দ্য মুন কথাটার ব্যবহার কেমন করে হবে, মানে মানে আমরা ওই যে বাঁধ ভাঙা আনন্দ যাকে বলি, ঠিক আছে? আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি? যাই হোক, ধরো আমি সেন্টেন্সটাকে, বিষয়টাকে বোঝাবার চেষ্টা করি, দেখি নিশ্চয়ই তোমাদের মনে আছে। আমি অ্যাডজেক্টিভে লিখলাম, নাউনটা তোমরা জানো, তাই এক্সট্যাসি, এক্সট্যাসিস থেকে এক্সট্যাটিক, এই যে খুব আনন্দ, এক্সট্রিমলি হ্যাপি, তো সেটা বোঝাতে কথাটা ব্যবহার করা হয় না? মানে আনন্দ উচ্ছ্বাসে একেবারে ভেসে গেছে, এই যে ছয়ে ছয়, আর কি চাই, পিসিমণি জিন্দাবাদ। তো এই যে বিষয়টা এক্সট্যাটিক, একেবারে আবির টাবির খেলে একেবারে কি বলবো, সাংঘাতিক বিষয়, দ্যাট ইজ ইউফরিক, ঠিক আছে? এই যে কথাটা ইউজ করছি, ইউফোরিক, এক্সট্যাটিক, তো এই জাতীয় কথাগুলো সাধারণত এইভাবে এনর্যাপচার্ড কথাগুলো ব্যবহার হয়। এই হচ্ছে এক্সট্রিমলি হ্যাপি। ধরো আমি বললাম যে the institution or the school has decided to go কি বলবো, to Uti for a summer camp, go to Khajiar for a summer camp, and the students are over the moon now. এই যে বলছি, স্কুল যেহেতু ডিসাইড করেছে সামার ক্যাম্পে খাজিয়ার যাবে, হিমাচল প্রদেশ যাবে, তো স্টুডেন্টসরা একেবারে ওভার দ্য মুন হয়ে গেছে, মানে খুশিতে পাগল হয়ে গেছে। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম কি বলতে চাইছি, রাইট? তাহলে ইউফোরিক, এক্সট্যাটিক, পুরোটাই ক্লিয়ার হলো, খেয়াল রাখবে। পরেরটায় চলে যাবো, কপি ক্যাট। সো হোয়াট ইজ মিনিং অফ দ্য ওয়ার্ড কপি ক্যাট? এটা তো জানে সবাই, রাইট? কপিক্যাট কথাটার মানে আমরা পরিষ্কার জানি, অর্থাৎ এই আমরা প্রায়ই বলে থাকি যে খুব সুন্দর নকল করে, হুবহু নকল করে, তো ইমিটেটস আদার ক্লোজলি, এটার থেকে সহজে আর বোঝাবার কোনো উপায় নেই। এগুলো নিয়ে পরেরটায় চলে যাই আমরা। নো স্ট্রিংস, ও বাবা, বহুকালের ইডিয়াম, মানে বহু পুরনো একটা ইডিয়াম বলা যেতে পারে। হ্যাঁ, মানে আমরা যখন পরীক্ষা দিতাম তখনও এই ইডিয়ামটা খুব চল ছিল, নো স্ট্রিংস অ্যাটাচড, দারুণ ইডিয়াম। আমি একটু মানেটা বোঝার চেষ্টা করব, বলো কি হতে পারে? বলো, যা খুশি, যেটা মাথায় আসছে বলে ফেলো। অপশন এ। বেশ, বাকিরা? বেশ, সেলফলেস, এটা সেলফলেস বলতে চাইছে। বেশ, বাকিরা? হ্যালো, বাকিরা একটু বলো, তোমাদের তাই মনে হচ্ছে কি নো স্ট্রিংস অ্যাটাচড? আচ্ছা, এটা বলি, নো স্ট্রিংস অ্যাটাচ কথাটা যেটা ব্যবহার করা হয়, স্ট্রিংস মানে আমরা জানি সুতো বা তার, যেটাকে বলতে পারি, আমরা নিজের ইচ্ছে মতো ব্যাপারটাকে ব্যাখ্যা করে নিতে পারি। তো নো স্ট্রিং অ্যাটাচড তার মানে হচ্ছে কোনো
খারাপ লাগা নেই, there is nothing unpleasant in it. ধরো এই যে আমি আপনার রিজাইন করছি, বাট দেয়ার শুড নট বি এনি মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি রিজাইন করছি মানে আমি মানে আপনি খুব অসন্তুষ্ট তাই জন্য রিজাইন করছি তা না। আমি একটা অন্য সার্ভিস জয়েন করছি, তো আমি তখন সেটাই বলছি, দেয়ার মাস্ট বি নো স্ট্রিংস অ্যাটাচড। ঠিক আছে, এই যে কথা বললাম, অর্থাৎ এর পেছনে আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, বা আমি এর জন্য কোনো আনপ্লিজেন্ট ধারণা থাকুক সেটা আমি চাইছি না। নো স্ট্রিংস অ্যাটাচড, রাইট? দেয়ার মাস্ট নট বি এনিথিং আনপ্লিজেন্ট উইদিন আস। নো স্ট্রিং অ্যাটাচড কথাটার মানে, আমি কি ব্যাপারটা বলতে পারছি? এটার ব্যবহারটা হয় দারুণ সুন্দরভাবে সেন্টেন্সে। আমি যদি একটু ব্যবহার করি, বিষয়টা তোমাদের কাছে একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। নো স্ট্রিংস অ্যাটাচড। চেষ্টা করছি যতটা পারা যায় ইজি করে ব্যাপারটাকে বোঝানোর জন্য। ধরো আমি যদি বললাম, though I ended up working with you, no strings attached, বা এভাবে লিখতে পারি, বা লিখতে পারি there should not be, ঠিক আছে, এই there should not be any strings attached, ক্লিয়ার? আর যদিও তোমাদের সাথে কাজ করাটা আমি বন্ধ করলাম অনেক দিন বাদে, দীর্ঘকাল একসাথে কাজ করেছি, তো there should not be any string attached। আমি কি ব্যাপার বলতে পারছি? বা কমা দি নো স্ট্রিং অ্যাটাচড, অর্থাৎ there must not be any unpleasant relation। আচ্ছা, উইদাউট কন্ডিশন অর রেস্ট্রিকশন, তো এখানে যেটা আছে ইনভলভিং এ চয়েস, অর্থাৎ এখানে এটাই হচ্ছে কারেক্ট, যেটা মৌ এইমাত্র বলল, উইদাউট কন্ডিশন অর উইদাউট রেস্ট্রিকশন। ক্লিয়ার? বেনি সুতোর ঘুড়ি, যে ঘুড়িটা উড়ে যাচ্ছে তার কোনো বাঁধন নেই, কোনো কন্ডিশন নেই, ফিরে আসবে বলে সে ঘুরছে না, ঠিক তেমনই হচ্ছে নো স্ট্রিংস অ্যাটাচড, কোনো বন্ধন নেই, কোনো কন্ডিশন নেই। ক্লিয়ার? আমি একটা ছোট্ট ব্যবহার করে বোঝালাম। সেলফলেস কথাটা যেটা আমি তোমাদেরকে বলছিলাম, মৌ যখন বলছিল, তো ইট কুড বি আ গুড এক্সপ্লেনেশন। সেলফলেস, ঠিক আছে? চলো, ক্লিয়ার আছে? Number 16. Identify the segment in the sentence which contains a grammatical error. কোথায় grammatical error আছে? Vijay saw the play in a auditorium near her house. তো এটা মোটামুটি আমরা বুঝতেই পারছি কোথায়। চট করে অ্যান্সার করবে সময় নষ্ট না করে। Vijay saw the play in an auditorium near her house. চট করে বলবে। এত সময়?
বেশ, আর বাকি কোন কোন তল? মৌ। হতে বাধ্য। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, এটা যে অ্যান হবে এটা নিয়ে কোনো ডাউট নেই, অর্থাৎ আমার পয়েন্টের এরিয়া এটা, তাহলে এ মাস্ট বি দ্য অপশান। আমার প্রশ্ন হচ্ছে এটা 1 নাম্বার, এটা বার করতে এত টাইম লাগলে কেন? এটা লাগা একেবারেই উচিত ছিল না ইন অ্যান অডিটোরিয়াম। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে প্লে। ইউজুয়ালি প্লে কথাটা এভাবে ব্যবহার হয় না, খুব মডার্ন ইংলিশ এখন এই যে কথাগুলোকে এভাবে বলা হয়, যেমন বিজয় সট প্লে, আমরা কি বলি সট গেম, সট ম্যাচ কথাটাকে বলি। তো আমাদের ধারণা হচ্ছে যে এটার বদলে যদি এরকম ম্যাচ বা প্লে পেতাম তাহলে হয়তো ব্যাপারটা, ম্যাচ বা গেম পেতাম তাহলে হয়তো ব্যাপারটা সুবিধে হতো। ঠিক, বাট প্লে কথাটাও এখন ইউজ হয়। ঠিক যেমন আমি যদি বলি কোনো একটা লেকচার হচ্ছে, তো আমরা লেকচারটাকে লেকচার বলছি, ভাষণ, লেকচার আমরা এভাবে জানতেই ব্যস্ত। আমরা কি বলছি? LECTURE, দ্যাট ইজ লেকচার। আমেরিকানরা এখন এই যে কথাগুলোকে একটু অন্যভাবে এক্সপ্রেস করে, ওরা ব্যাপারটাকে অনেক সহজে, ধরো ওরা যেটাকে বলবে কি টক, এই যে, তা হ্যাভ ইউ পার্টিসিপেটেড ইন দি টক, এই যে লেকচার, সেখানে মানে হিজ টক ওয়াজ এনর্মাস, এই যে কথাটা বলছি। তো এই যে কথার ব্যবহার এখন খুব হচ্ছে, একটু দেখে রাখবে। নেক্সট 17 to 19, so the most appropriate option to fill in the blanks কি বলছে? With your new credit card you can dash, we can withdraws, we can withdraw, we can withdraw, তো কোনটা হবে? এটা একেবারে ইজিয়েস্ট, বলো কোনটা হবে? আরে এতক্ষণ, হ্যাঁ এতক্ষণ কেন? ইউ ক্যান উইথড্র, না না ক্যান আছে, মোডাল আছে, আর তো কোনো আমার দেখার দরকারই নেই, আমি মোডাল পেয়েছি। তো মোডালের পর চোখ কান বুঝে আমি কি করব? ঠিক আছে, কি লিখলাম? প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ এটা নিয়ে মানে ইয়ের ব্যাপারই নেই, চোখ বুঝে অ্যান্সার হবে। চলে যাই পরেরটাতে, নাম্বার 8, dash entering the hall, please turn off your mobile phones. বিফোর, প্রিভিয়াস, আর্লিয়ার, অ্যাহেড, এগুলো সান্ত্বনা পুরস্কার দিয়েছে, তো একেবারেই সোজা জিনিস, রাইট হতে বাধ্য। অর্থাৎ এখানে প্রিপোজিশন থাকবে বিফোর, তারপরে জিরান্ড আছে, এন্টারিং, এগুলো একেবারে কি বলবো, ছেলে ভোলানো করছে। 19, they looked at each other for a moment without speaking and then fell into a what? Fell into a conversation, confidence, conversion, আরেকটা রয়েছে কনভিকশন। আশা করি অ্যান্সার তো কনভারসেশন হবেই, বরং আমি অন্য জায়গায় কনফিডেন্স, তোমরা জানো, কনভার্সন জানো তো? কনভার্সন, আরে বলো জানো কি জানো না? হ্যাঁ একদম তাই। হ্যাঁ কি একটা বললে জানো, আমি ঠিক বুঝলাম না, ইয়ে কি বল মানে, হ্যাঁ ট্রান্সলেট তো বুঝলাম, কিন্তু আমি বলতে চাইছি কনভার্সন কথাটার মানেটা কি, এসে তো কনভার্ট থেকে, আমি কি ক্লিয়ার করতে পারছি? হ্যালো, আচ্ছা, ওইটা জানাটা খুব ইম্পর্টেন্ট। আমরা এই কনভার্সন কথাটা বলি তো আসলে প্রবলেমটা কি হয়, এই যে আমরা যেমন ধরো কথার কথা বলি, আরেকটা জিনিসও বোঝাই, এই যে কথাটা বলছি ইনভোক,
তাহলে সেখান থেকে ইনভোকেশন কথাটা আসছে, খেয়াল করো স্পেলিংয়ের তফাৎটা। আমি যদি বলি ইনভোক, স্পেলিংটা কি হয়? রাইট। আমি যখন বলছি INVOKE, ইনভোক, ভার্ব মানে কি? কাউকে ডাকা, কল ভেরি আর্নেস্টলি অ্যান্ড সিনসিয়ারলি, মন দিয়ে কাউকে ডাকা, আহ্বান করা, দ্যাট ইজ ইনভোক, আহ্বান করা বাংলায় বলি। যেই বলছি ইনভোকেশন, স্পেলিং কি হয়? তাহলে সিএ হয়ে যাচ্ছে, তাহলে ছিল কেই, সেটা হয়ে যাচ্ছে সিএ। তো এই যে চেঞ্জ অফ স্পেলিং যেগুলোতে হয় সেগুলো থেকে সাধারণত স্পেলিং আসে। ঠিক যেমন কনভার্সন, কনভার্ট টি, সেখান থেকে কনভার্সন এসছে, অর্থাৎ চেঞ্জ, সোজা কথায় ট্রান্সফরমেশন, মেটামরফসিস, যা খুশি বলতে পারি, কনভার্সন। আর কনভিকশন জানো তো, কনভিকশন কি? বেসিক মিনিংটা বলবে আমার। কনভিক্ট হচ্ছে কাউকে দোষারোপ করা, আমাকে এখানে বলছে কনভিকশন। প্রত্যেকটা পার্টস অফ স্পিচ নিয়ে সতর্ক থাকতে হবে। যা প্রশ্নের ধরন আসছে তাতে মানে পিতৃপুরুষের নাম ভুলিয়ে দেবে ভবিষ্যতে। দোষী না, কনভিকশন হচ্ছে মানে সাজা, কনভিক্ট হচ্ছে, হ্যাঁ মানে ব্যাপারটা বুঝতে পারছি, যে অপরাধ করেছে কনভিক্ট, দোষী, আর কনভিকশন হচ্ছে সাজাটা। আমি কি ব্যাপারটা বোঝাতে পারলাম? ঠিক আছে। তাহলে এই যে কথাটা বলছি, যে সাজা বা সেন্টেন্স, সাজা মানে আমরা বলি সেন্টেন্স বা জাজমেন্ট। ক্লিয়ার? দেখে নাও ক্লিয়ার আছে কিনা। আবার কনভিকশনের আরেকটা অর্থ হয়, দুটোই লিখে নেবে নইলে ভুল করবে, আমি জানি, অবধারিত, লিখে নেওয়াই ভালো ভাই। এর একটা যেটা বললাম কনভিকশন মানে হচ্ছে সেন্টেন্স, সাজা আমি লিখে দিচ্ছি যাতে অসুবিধে না হয়, দণ্ডাজ্ঞা বলতে পারি আর কি, এরকম ব্যাপার। আরেকটা কনভিকশন মানে যেটা অ্যাকচুয়ালি খুব ব্যবহার হয় সেটা হচ্ছে কি বলবো, ইয়োর বিলিফ। হ্যাঁ, এই যে তোমার একটা মতবাদ, তোমার কোনো ইজম, ওপিনিয়ন, কনভিকশন, এই যে স্ট্রং কনভিকশন, হি হ্যাজ আ স্ট্রং কনভিকশন, এটার উপর তার একটা কি বলে এই বিশ্বাস রয়েছে। তাহলে কনভিকশন শব্দটা দুটো মানে নিশ্চয়ই পরিষ্কার হয়েছে। দেখে নাও, একটা হচ্ছে সেন্টেন্স সাজা, আরেকটা হচ্ছে ফার্ম বিলিফ। ক্লিয়ার? গন্ডগোল করো না। নেক্সট, নাম্বার 20, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। এটা বুঝতেই পারছো, এখানে যেহেতু ডকুমেন্টসে খুলেছে তাই আমার কাছে উপায় নেই। সো ডেকোরেটিভ, এক্সট্রাভেগেন্ট, ইলাবোরেট, অর্নামেন্টাল। আচ্ছা, এক্সট্রাভেগেন্ট এটা তো অ্যান্সার হবেই, বাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভুলটা কোথায় যদি একটু বলো, এক্সট্রাভেগেন্টে প্রবলেমটা কোথায় আছে? এক্স্যাক্টলি, এখান থেকেও প্রচুর প্রশ্ন আসে স্পেলিংয়ের। VAGANT, এক্সট্রাভেগেন্ট, অর্থাৎ এখানে এ হবে, ইটা উঠে যাবে। ক্লিয়ার? বাকিটা আমরা জানি। তাহলে আমরা এই যে আ পেপার অফ 20 কোয়েশ্চেন্স টুগেদার, আমাদের কাছে অনেক কিছু দিল, রাইট? প্রচুর জিনিস আমরা পেলাম। এইটুকু শুধু যত্ন করে রেখে দেওয়া ফর দ্য ফার্স্ট ক্লাস, অর্থাৎ আমাদের টোকেন স্টার্টিং যেখান থেকে আমরা শুরু করলাম। পরের ক্লাসে আমরা যথারীতি আবার মিট করব। কালকে যে ক্লাস হবে দ্যাট উইল বি অন ডেসক্রিপটিভ। আচ্ছা, এর পরের ক্লাসটা আবার শুক্রবারে আবার আমরা চলে যাব হচ্ছে অবজেক্টিভে। সো হোপফুলি ইউ ক্যান কোপ। আমি ব্যাপারটা বোঝাতে পারলাম কি বলছি? ঠিক আছে, চল চল, ওকে, সো গুড নাইট।
আমি তোমার এটা পাঠিয়ে দেবো, দেখে নেবে। ওকে, গুড নাইট।